বলে দিলাম যে W ইকুয়াল টু হচ্ছে মাস অফ ওয়াটার ভেপার ডিভাইডেড বাই মাস অফ ড্রাই এয়ার। ওয়াটার ভেপার ডিভাইডেড বাই মাস অফ ড্রাই এয়ার। মাস অফ ওয়াটার ভেপারকে আমরা m সাফিক্স স্মল v দিয়ে ডিনোট করতে পারি, আর মাস অফ ড্রাই এয়ারকে স্মল m সাফিক্স a দিয়ে ডিনোট করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে W ইকুয়াল টু mv বাই ma। এখন এই mv আর m এর মানটা কোত্থেকে বের করবা? স্যার আদর্শ গ্যাস সমীকরণ থেকে। হ্যাঁ, PV ইকুয়াল টু mRT। তাহলে PV ইকুয়াল টু mRT কে আমরা যদি দুই ভাবে লিখি, একটা হচ্ছে ইন টার্মস অফ ওয়াটার ভেপারের, একবার ইন টার্মস অফ এয়ার। যখন ওয়াটার ভেপারের লিখবো তখন কি লিখবো? P এর সাথে একটা v দিব, PV ইকুয়াল টু mRT, ভলিউমটা একই, আর আর এর ওখানেও দিব RV। একইভাবে আমরা যখন m এর ভ্যালু বের করব, PV ইকুয়াল টু PAV ডিভাইডেড বাই RAE। তাহলে এখান থেকে আমরা mv আর m এর মান বের করে নিতে পারলাম। এই মানটা তুমি এখন বসাই দাও এই যে ইকুয়েশনে। ইকুয়েশনে যদি বসাও তাহলে ইকুয়েশনটা কিরকম আসবে? RA ডিভাইডেড বাই RV ইনটু PV বাই PA। কারণ ভলিউম দু জায়গায় থেকে কেটে যাবে। এখন R এর ভ্যালু কত? গ্যাস কনস্ট্যান্ট R এর ভ্যালু স্যার এই লাইনটাকে আরেকবার একটু রিপিট করবেন, যেটা 0.287 কিলোপ্যাসকেল মিটার কিউব পার কেজি কেলভিন। আর আর ভি এর ভ্যালু পেপারের ক্ষেত্রে কত হবে? 0.4615। আর এর ভ্যালু হচ্ছে 0.287 আর আর ভি ভ্যালু হচ্ছে 0.4615। 0.4615, তাহলে 0.287 ডিভাইডেড বাই 0.4615 ইনটু PV বাই PA। এখন এই 0.287 কে 0.4615 দিয়ে ভাগ করো, দেখো 0.622 আসবে। স্যার এই লাইনটা বুঝিনি, আরেকবার কি একটু বলা যাবে? হ্যাঁ, এই লাইনটা স্যার বুঝি না, একটু কি রিপিট করা যাবে? বুঝা যাবে কেন? দেখো তোমরা প্রথমেই তো W ইকুয়াল টু কি লেখা আছে? স্পেসিফিক হিউমিডিটি, অ্যাবসলিউট হিউমিডিটি। W ইকুয়াল টু ওরা সরাসরি লিখেছে, তুমি লিখবা কি? mv বাই ma, মাস অফ ওয়াটার ভেপার ডিভাইডেড বাই মাস অফ ড্রাই ড্রাই এয়ার। কি বুঝেছো তো? এটুকু না এটুকু নাই? জি স্যার এটুকু বুঝেছি। এখন mv এর মানটা কোত্থেকে বের করবা? আর m এর মানটা PV equals mRT। mRT। এখন PV ইকুয়াল টু mRT যখন তুমি মাস অফ ওয়াটার ভেপারে যাবা তখন কি লিখবা? PV, P এর জায়গায় P এর নিচে সাথে সাথে এই প্রেসারটা কার? মাস অফ ওয়াটার ভেপারে, তাহলে PV হবে ইনটু RV কি হয়ে যাবে। একইভাবে এয়ারের ক্ষেত্রে কি হবে? PAV RAT। আমি দুটোকে আলাদা আলাদা করে নিলাম, ভলিউমের জন্য আলাদা করলাম, মাস অফ ওয়াটার ভেপারের জন্য, এয়ারের জন্য দুটোতে আলাদা আলাদা সাফিক্স দিয়ে দিবা। PV ইকুয়াল টু mRT তে যখন ওয়াটার ভেপারের v স্মল v দিবা, আর এয়ারের ক্ষেত্রে স্মল a দিয়ে দিবা সাফিক্স। কিন্তু ভলিউম কিন্তু একটাই, v এর কিন্তু কোনো পরিবর্তন বুঝতেছি না স্যার, একটু খাতায় লিখে ক্যামেরার সামনে ধরলে সুবিধা হবে। জি স্যার, এটা দেখতে হবে খাতায় লিখে। জি স্যার খাতায় লিখে ক্যামেরার সামনে ধরলে দিচ্ছি, তোমরা দেখো দেখি পারো কিনা। স্যার বোঝা যাচ্ছে না, আর একটু। এখানে আর এর মানটা কি ওয়াটার ভেপর আর ড্রাই এয়ারের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হবে? স্যার এখানে কি আর এর ভ্যালু চেঞ্জ হচ্ছে? আর তো দুটো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট দুই রকম না, একটা হচ্ছে এয়ারের ক্ষেত্রে আর একটা হচ্ছে কার জন্য? ওয়াটার ভেপারের। ওয়াটার ভেপারের ক্ষেত্রে ভ্যালু হচ্ছে কত? 0.4615, আর এয়ারের ক্ষেত্রে হচ্ছে 0.287, যে কারণে 0.287 কে ভাগ দিচ্ছ 0.4615 দিয়ে। স্যার ভলিউম কি দুইটার ক্ষেত্রেই সেম থাকবে, যে ভলিউম কাটা যাবে? ভলিউম সেম, একই ভলিউমই তো নিচ্ছ। স্যার টিও কি সেম? টেম্পারেচার একই, টেম্পারেচার, প্রেসার এবং টেম্পারেচার, ভলিউম এবং টেম্পারেচার একই, সেম টেম্পারেচারে।
আর স্যার এম কি হবে? হ্যাঁ স্যার স্যার এম প্রেশারটা সেম ছিল না এমআরটি থেকেই তো ভ্যালু বের করছো। স্যার প্রেশারটা সেম ছিল না হ্যাঁ প্রেশার সেম ছিল না যে সেম এই যে টেম্পারেচার দেখো এন্ড প্রেশার ডেফিনেশনটাতে কি লেখা আছে, as the ratio of mass of water vapor to the mass of dry air in a given volume air vapor mixture in a given volume. এখন ওইটা ভাগ করে দেখলা 0.287 কে 0.4615 দিয়ে ভাগ করো, দেখো 0.622 আসছে, আর পিভি বাই পি এ তো থেকে গেল। এবার স্যার আগের ভ্যালু কি হবে দুটোর জন্য? স্যার আর এর ভ্যালু কি হবে ওয়াটার পেপার আর হচ্ছে ড্রাই এর জন্য? আমাদের জানার কথা। স্যার শোনা যাচ্ছে না। স্যার আপনার কথা তো শুনতে পাচ্ছি না আমরা। স্যার শোনা যাচ্ছে না কথা। তোমার ইউনিটটা কি? কিসের ইউনিট? ইউনিট আর এর ইউনিট কি হবে? ভ্যালু 0.287 এর ইউনিট কি হবে? 0.287 কিলো প্যাসকেল মিটার কিউব পার কেজি কেলভিন। আর আরভি এর ভ্যালু হচ্ছে 0.4615 কিলো প্যাসকেল মিটার কিউব পার কেজি কেলভিন। স্যার আরেকবার একটু রিপিট করবেন ভ্যালুটা 0.48 কত? 0.4615 আরভি হচ্ছে 0.4615 আর এর ভ্যালু হচ্ছে 0.287। তাহলে 287 কে 0.4615 দিয়ে ভাগ করো, দেখো 0.622 আসবে। আর এই যে এখানে প্রথম দিকে যে লাইনটা লিখে দেওয়া হয়েছে ডাইরেক্ট 0.622 পিভি বাই পি এ, এই জায়গাটুকু দেখো, তাহলে তোমরা বুঝতে পারতেছো যে এটা কিভাবে আসছে। জি স্যার। জি স্যার এখন বুঝা গেল। স্যার এটা কিন্তু স্যার মলিকুলার ওয়েট দিয়ে করা যাবে। আচ্ছা ওটাও যেতে পারে। এখন এটা সবচেয়ে ইজি ওয়ে, পিভি টু এমআরটি তোমরা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট জানি, এখান থেকে সরাসরি বের করে নিতে পারছো। এখন এইখানে দেখো যে উপরে পিভি নিচে পিভি বাই পিভি করা হয়েছে কি কারণে? এই যে ব্যারোমেট্রিক প্রেসার থেকে টোটাল প্রেসার থেকে আমরা ব্যারোমেট্রিক প্রেসারটাই হচ্ছে টোটাল প্রেসার। টোটাল প্রেসার ইকুয়াল টু কি পার্শিয়াল প্রেসার মাইনাস হচ্ছে আমাদের পার্শিয়াল প্রেসার অফ ওয়াটার ভেপার আর পার্শিয়াল প্রেসার অফ ড্রাই এয়ার। এখান থেকে ভ্যালুটা বের করো, করে এখানে আবার বসাই দাও, দিলেই তাহলে দেখো এই ফর্মুলাটা চলে আসছে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ডিগ্রি অফ স্যাচুরেশন আর রিলেটিভ হিউমিডিটি এই দুইটার মধ্যেকার পার্থক্য কি বুঝতে পারতেছি না। কোন জায়গায় তুমি আবার ব্যাক করাচ্ছ আমাকে মনে হচ্ছে? জি স্যার ওই ডেফিনেশন গুলাতে একটু কনফিউশন ক্রিয়েট হয়েছে। তুমি একটু নিজে নিজে পড়ো, তাহলে একটু বুঝতে পারবা। ধরো এত বারবার করে পড়ে যেতে গেলে অনেক সমস্যায় পড়ে যাবো। স্যার নেক্সট ডিগ্রি অফ সিচুয়েশন রয়েছে। তোমরা নিজেরাও একটু আলোচনা করো, তাহলে বুঝতে পারবা। এখন এরপরে ডিগ্রি অফ স্যাচুরেশনে দেখো কি আছে। আমরা ডিগ্রি অফ স্যাচুরেশন ইকুয়াল টু ডব্লিউ বাই ডব্লিউএস, আমরা উপরেই তো ডব্লিউ আর ডব্লিউএস এর ভ্যালু বের করেছি, ওইটাই বসাই দাও এখানে। বসালে দেখো আবার এই জিনিস চলে আসতেছে, এখানে যে ইকুয়েশনটা আসছে ইকুয়েশনটাই আসছে হচ্ছে আমার ডিগ্রি অফ স্যাচুরেশন, যে তার ডিগ্রিটা কত হবে এবং এই ভ্যালুটা কখন হচ্ছে রিলেটিভ হিউমিডিটি 5 কখন 0 হবে কখন 1 হবে সেটারও কন্ডিশন, কখন এটা 1 হয় আর কখন এটা 0 হয়। তার মানে লিমিট হচ্ছে 0 to 1 পর্যন্ত আমাদের রিলেটিভ হিউমিডিটি। এখন রিলেটিভ হিউমিডিটি 5 এর ভ্যালু দেখো বের করা দেখিয়েছে তোমাদের। এখন উপরেরটা যদি ভ্যালু বের করা জানো তাহলে নিচেরটাও তো বের করতে পারবা। দেখো এভাবেই আমাদের সব কটার প্রেসার বের করে রাখা হয়েছে। এই যে চারটে ফর্মুলা, এই চারটে ফর্মুলা প্রথমটাই হচ্ছে বের করা, পরের গুলা তো ইজি, কারণ হচ্ছে পরের গুলা তো হচ্ছে আগেরটারই মানে করসপন্ডিংলি তোমার সিরিয়ালি ওটাকে বের করে নিয়ে আসা হয়েছে। এগুলো একটু রুমে বসে প্র্যাকটিস করো, দেখো আমার মনে হয় পারবা, না পারার কিছু নেই। আর এই প্রবলেম গুলাই হচ্ছে ওগুলারই কন্টিনিউয়েশন। তুমি যে ফর্মুলা গুলো এখানে শিখছো এই একই ফর্মুলা কি করে তুমি ইউটিলাইজ করবা, সেই ইউটিলাইজ গুলাই হচ্ছে আমাদের এই প্রবলেম গুলা।
এখন তোমাদের যে জায়গাটা নিয়ে কনফিউশন সেটা হচ্ছে যে এই চার্ট থেকে কি করে আমরা বের করব স্যার এই ভ্যালুগুলো। দেখো এখন এই চার্টে ভ্যালু বের করার জায়গায় আমি একটু চলে যাই সরাসরি। দেখো সাইক্লোমেট্রিক চার্টে সরাসরি চলে গেলাম। সাইক্লোমেট্রিক চার্টটাই কি বলছে? স্যার আমাদের তো এনথালপি পড়ানো হয় না। হ্যাঁ, কি পড়ানো হয় নাই? এনথালপি স্যার। আমাদের এনথালপি পড়ানো হয় না। আচ্ছা এনথালপি আগে এটা দেখে নাও, তারপর এনথালপিতে যাচ্ছি। স্যার কারণ এই চার্টের ভ্যালুগুলো কি করে বের করতে হবে এগুলো একটু দেখে নাও আগে, আর না হলে ওই প্রবলেম গুলো সলভ করতে পারবে না। আর পারলেও হচ্ছে যদি যারা প্র্যাকটিস করেছো বা এই ক্লাসে সেশনাল ক্লাস যারা করেছো যাদের এটা ছিল তাদের জন্য এটা ইজি। স্টিম টেবিল থেকে হ্যাঁ, এখন দেখো থার্মোডাইনামিক প্রপার্টিজ অফ ময়েস্টিয়ার যেটা আমরা বের করব। সাইক্লোমেট্রিক চার্ট বলতেছে যে অনেক ভ্যালু আছে যেগুলো অন্যান্য জায়গায় ক্যালকুলেশন করে অনেক ভাবে বের করতে হয়, কিন্তু আমরা এই চার্ট থেকে সরাসরি এটা বের করে নিতে পারবো। এবং এই সাইক্লোমেট্রিক চার্টটা স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক প্রেসার 760 মিলিমিটার অফ মার্কারি, যেটা হচ্ছে 1.0132 বারে এটাকে প্লট করা আছে। তো আমরা একটা সাইক্লোমেট্রিক চার্ট যদি দেখি তাহলে চার্টটা দেখতে কিরকম, এই যে এখানে যেটা দেওয়া আছে এটাই হচ্ছে আমাদের সাইক্লোমেট্রিক চার্ট। সাইক্লোমেট্রিক চার্টে দেখো ড্রাই বাল্ব, ওয়েট বাল্ব টেম্পারেচার, স্পেসিফিক হিউমিডিটি, সেন্সিবল হিট ফ্যাক্টর দেওয়া আছে, এনথালপি দেওয়া আছে, ভেপার প্রেসার দেওয়া আছে সবগুলো। এখন এই চার্টটাকে যদি আমরা ভেঙে ফেলি, ভেঙে যদি স্টেপ ওয়াইজ দেখি যেটা দেখতে আসলে কেমন, কোনগুলো কোন লাইনটা কি, এই সাইক্লোমেট্রিক চার্টটা এটা হচ্ছে কমপ্লিট একটা অবজারভেশন। এখান থেকে দেখো আমরা সেপারেট ভাবে দেখতে চাই, এর মধ্যে ড্রাই বাল্ব টেম্পারেচার আছে, ওয়েট বাল্ব টেম্পারেচার আছে, সবকিছুই আছে। আমরা দেখো এখন চলে যাই আমাদের নিচে ফিগারে 37.5 এই চার্টের অংশ করে নিয়ে আসছি। অংশতে যদি দেখো ড্রাই বাল্ব টেম্পারেচারটা ওখানেও কি ছিল, নিচে ড্রাই বাল্ব টেম্পারেচার এখানে 6, 5 এরকম করে 10 দেখা যাবে 45 ডিগ্রি পর্যন্ত দেওয়া আছে, -6 থেকে 45। এইটাই এই লাইনটাই আমরা নিয়ে আসছি এখানে, -6 থেকে 45। আর এদিকে দেওয়া আছে স্পেসিফিক হিউমিডিটি। তাহলে ড্রাই বাল্বের টেম্পারেচার গুলা কিরকম হবে? দিস আর অল আর ভার্টিক্যাল লাইনস। এই যে এখানে দেখো তোমাদের বলে দিয়েছে ড্রাই বাল্ব, the dry bulb temperature lines are vertical, that is parallel to the ordinate and uniformly spaced as shown in figure 35.5, 37.5. এটা টেম্পারেচার রেঞ্জটা হয় কি -6 থেকে 45 ডিগ্রির মধ্যে এই রেঞ্জে হয়ে থাকে, আর এগুলো সাধারণত 5 ডিগ্রি ইন্টারভ্যালে করা হয়েছে। এই কার্ভটাকে যদি দেখি তাহলে আমাদের ড্রাই বাল্বের টেম্পারেচার গুলো যখন আমি পাবো থার্মোমিটার থেকে, তখন আমি নিচে কি উঠাই যাবে কোঅর্ডিনেটের নিচে যে পয়েন্ট গুলো, তারপর এইখানে আমি যে বুঝবো যে আমার এই টেম্পারেচারটা কোন জায়গায় আছে। দিস আর অল ভার্টিক্যাল লাইনস, ড্রাই বাল্ব টেম্পারেচার। একইভাবে স্পেসিফিক হিউমিডিটি লাইন গুলো কি দেখো, এখানে দেখো স্পেসিফিক লাইন হিউমিডিটি গুলো, এই দিকের লাইন গুলো এটা ছিল হরিজন্টাল, এটা হয়ে ভার্টিক্যাল, এটা হয়ে গেল সব হরিজন্টাল লাইন গুলোই হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি লাইন। তারপর এখানে স্পেসিফিক হিউমিডিটির কথা বলছে, the specific humidity must contain lines are horizontal, that is parallel to the abscissa and also uniformly spaced as shown in 37.6. এখানে দেওয়া আছে 30 থেকে 30 কেজি গ্রাম পার কেজি অফ ড্রাই এয়ারে এগুলোকে প্লট করা, 0 থেকে 30। তাহলে এই লাইনগুলো যা পাবা এগুলো সব হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি লাইন। আর আমরা যখন ভার্টিক্যাল গুলো দেখবো তখন এগুলো হলো ড্রাই বাল্ব টেম্পারেচার লাইন, আর স্পেসিফিক হিউমিডিটি গুলো সব হচ্ছে হরিজন্টাল লাইন। এরপরে দেখো ওই ফিগার, এগুলো কিন্তু সবই ওই ফিগারে আছে, মেন ফিগারই আছে। এই মেন ফিগারটাকে আমরা স্টেপ ওয়াইজ ভেঙে ভেঙে দেখাচ্ছি। এরপরের লাইনটা দেখো ডিউ পয়েন্ট টেম্পারেচারের লাইন গুলা কোনগুলা। দেখো এখন স্পেসিফিক হিউমিডিটি পেলার, ড্রাই বাল্ব পেলার, এখন ডিউ পয়েন্টের টেম্পারেচার লাইন গুলা কোনগুলা, দেখো এগুলা দেওয়া আছে। ডিউ পয়েন্ট টেম্পারেচার লাইনস হরিজন্টাল, that is parallel to the abscissa and non-uniformly spaced. এটা কিন্তু ইউনিফর্ম না। দেখো 5 এর পরে 15, 15 থেকে আবার 25, দেখো এইভাবে দুটোর মধ্যে গ্যাপ গুলা কিন্তু একই রকম নন ইউনিফর্ম স্পেস করা আছে। তাহলে আমরা ওয়েট বাল্ব টেম্পারেচার পেলাম, এখানে ড্রাই বাল্ব পেলাম, স্পেসিফিক হিউমিডিটি পেলাম, আর আমাদের ডিউ পয়েন্ট টেম্পারেচারের লাইন গুলো এগুলো পেলাম। এখন ওয়েট বাল্ব টেম্পারেচার গুলো কোনগুলো, দেখো ওয়েট বাল্ব টেম্পারেচার পাশেরটাতে দেখো আমরা ড্রাই বাল্ব পেয়েছি, স্পেসিফিক হিউমিডিটি পেয়েছি, ডিউ বাল্ব টেম্পারেচারের লাইন গুলা দেখলাম। আর এই যে লাইন গুলা যেগুলো আমাদের ইনক্লাইন্ড ওয়েটে উঠতেছে, দিস আর অল হচ্ছে কি আমাদের ওয়েট বাল্ব টেম্পারেচার। এই লাইনগুলো হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচারের লাইন। এরপরে দেখো আরো আছে কিছু, এরপরে দেখো আমাদের ভেপার প্রেসার লাইন এবং সেখানে এনথালপি, এনথালপি গুলো দেখো আবার উপরে দেওয়া আছে। এরপরে দেখো রানের ফিগারটাতে দেখো আমাদের স্পেসিফিক ভলিউম মিটার কিউব পার কেজি অফ ড্রাই এয়ারের লাইন গুলা কোনটা, তাহলে এগুলা এখানে দেওয়া আছে। এরপরে দেখো আমাদের ভেপার প্রেসার লাইন কোনগুলা, দেখো ভেপার প্রেসার লাইন বাম দিকে আলাদা করে লাইন গুলা সব টাইটেল দেওয়া আছে। ডান দিকে রিলেটিভ হিউমিডিটি লাইনসে দেখো স্যাচুরেটেড কার্ভ লাইন, রিলেটিভ হিউমিডিটি 20%, 40%, 60%, 80%। তাহলে এখন দেখো যে তুমি তোমার প্রত্যেকটা লাইনকে যদি তুমি চিনতে পারো,
যে কোন লাইনগুলো কিরকম ভাবে আছে, তাহলে এই লাইনগুলোকে যদি দেখে নাও তাহলে এই লাইনগুলোকে এখন মেমোরাইজ করে আমি যদি এবার রিলেটিভ হিউমিডিটির এখন এই যে সবগুলা ফিগার, এই ফিগারগুলার এই কন্টেন্ট গুলাকে আমি যদি মাথায় নিই তাহলে নিয়ে আমার কোন ফিগারটাই চলে যাব, তাহলে এই লাইন এটাই হচ্ছে তার কমপ্লিট পিকচার। ওগুলা হচ্ছে ইন্ডিভিজুয়াল তোমাকে বোঝানোর জন্য করা হয়েছে, এখানে একসাথে করে দেওয়া হয়েছে। এখন তুমি তাহলে তোমাকে ড্রাই বাল্ব টেম্পারেচার, ওয়েট বাল্ব টেম্পারেচার নিয়ে তাহলে তুমি সরাসরি উঠলে তুমি কোন জায়গাতে কাট করতে তাহলে সেই পয়েন্টটা বের করতে পারবা। এখন এই কার্ডটাকে তুমি যদি এখন সামনে নাও, নিয়ে এখন প্রবলেম নাম্বার 1-এ চলে যাও। এক্সাম হলে আমরা কার্ডটা কই পাবো? হ্যাঁ? কি পাবা বলো? স্যার কার্ডটা কি স্যার, লেখা কার্ডটা দেওয়া থাকে? হ্যাঁ, Psychometric কার্ডটা তুমি chart-টা? পরীক্ষার হলে পাবা। এটা এই কার্ডটাই শুধু পাবা, আর কিছু পাবা না। এবং এই কার্ড দেখে তোমাকে বের করে নিতে হবে। দেখো এই কার্ডটার ব্যবহার, দেখো প্রথম দেখো 1 নম্বরে আমাদের কোন জিনিসটা লাগতেছে, 1 নম্বর প্রবলেমে এখানে কিন্তু এই জিনিস লাগে না, এখানে লাগতেছে ফ্রম স্টিম টেবিল। কারণ এখানে টেম্পারেচার দেওয়া আছে, দুটোই টেম্পারেচার দেওয়া আছে, টিডি টিডব্লিউ দেওয়া আছে, প্রেসার দেওয়া আছে। তাহলে এই ড্রাই বাল্ব ওয়েট বাল্ব টেম্পারেচারে আমি যেটা পাবো সেটা হচ্ছে প্রেসারটা আমাকে বের করে নিতে হবে পিডব্লিউ। তাহলে এটা কোথায় যেতে হবে, আমার স্টিম টেবিলে। তোমরা স্টিম টেবিল যদি থাকে তোমরা স্টিম টেবিলটা নিয়ে দেখো এই ভ্যালুগুলো বের করা দেখবা। এখানে যা বলছে তোমাকে ঠিক করসপন্ডিং ওই ভ্যালুতে ওই চার্টে তোমাকে দিয়ে ঢুকতে হবে। তাহলে তোমার সাথে লাগছে কি একটা স্টিম টেবিল লাগবে আর একটা হচ্ছে সাইক্রোমেট্রিক চার্ট লাগবে। স্যার কখন স্যার স্টিম টেবিল ইউজ করবো আর কখন সাইকোমেট্রিক চার্ট ইউজ করবো এটা বুঝবো কিভাবে স্যার? সাইক্রোমেট্রিক কখন ব্যবহার করবা আর তোমার স্টিম টেবিল কখন ব্যবহার করবা। তোমার উপরে প্রবলেমটা একটু পড়ো, পড়ে দেখো তোমার কাছে কি জিনিস চেয়েছে। The atmospheric air has a dry bulb temperature of 21 years. Dry bulb দেখো আমরা given কি দিয়েছে, T D equal to 21 ডিগ্রি। এই T এর সাথে suffix D মানেই হচ্ছে dry bulb temperature, and wet bulb temperature TW দেওয়া আছে 18 ডিগ্রি সেলসিয়াস। ব্যারোমেট্রিক রিডিংস মানে প্রেসার দেওয়া আছে, আমার ব্যারোমেট্রিক প্রেসার 750 মিলিমিটার অফ মার্কারি। এখানে ডিটারমিন কি করতে বলছে, পার্শিয়াল প্রেসার অফ ওয়াটার ভেপার, রিলেটিভ হিউমিডিটি, ডিউ পয়েন্ট টেম্পারেচার। পার্শিয়াল প্রেসার অফ ওয়াটার ভেপার, এখন এই পার্শিয়াল প্রেসার অফ ওয়াটার ভেপার কোথায় পাবো? দেখো পার্শিয়াল প্রেসার অফ ওয়াটার ভেপার যেহেতু আমার কাছে ড্রাই বাল্ব এবং ওয়েট বাল্ব টেম্পারেচার দেওয়া আছে, তাহলে আমি স্টিম টেবিল যদি যাই তাহলে এই করসপন্ডিং এই ভ্যালু রেসপেক্টে তুমি সরাসরি পেয়ে যাবা পার্শিয়াল প্রেসার। দেখো 0.0206 বার এখান থেকে নিয়ে চলে আসছে, যেটাকে মিলিমিটার অফ মার্কারিতে কনভার্ট করে দিয়েছে। তাহলে এখানে তোমার কি লাগলো, স্টিম টেবিল লাগলো। নিচের যে ভ্যালু গুলো আছে এখানে কিন্তু দেখো আমার কোনো কিছুই লাগতেছে না, এটা কিন্তু স্টিম টেবিল থেকে বেরিয়ে যাচ্ছে। কারণ এখানে তোমার ড্রাই বাল্ব টেম্পারেচার, ওয়েট বাল্ব টেম্পারেচার দেওয়া আছে, আমার ফর্মুলা জানা আছে, তাহলে আমি রিলেটিভ হিউমিডিটি গুলো সবকিছু এখান থেকে সরাসরি বের করে ফেলতে পারছি। কারণ হচ্ছে আমার শুধু প্রেসার জানার দরকার, এই প্রেসারটা আমি সবসময় পাবো কোথায় থেকে, স্টিম টেবিল থেকে। তাহলে দেখো দুটো প্রেসার বের করে নিয়ে আসলে আমি সরাসরি পেয়ে যাবো। স্যার রিলেটিভ হিউমিডিটি কি আমরা স্যার স্টিম সাইকোমেট্রিক চার্ট থেকে বের করতে পারতাম না স্যার? রিলেটিভ হিউমিডিটিটা আমরা যেহেতু এখানে তোমার প্রেসারটা লাগবে, এই প্রেসার দুটো তো বের করতে হচ্ছে আমাকে স্টিম টেবিল। স্টিম টেবিলে যদি যাই, আমার যদি পার্শিয়াল প্রেসার, কারণ পার্শিয়াল প্রেসার অলরেডি তোমার লেগেছে, কারণ এই প্রেসার যদি না জানা থাকে তাহলে তো তুমি ওয়াটার ভেপারে পার্শিয়াল প্রেসার বের করতে পারছো না, স্টিম টেবিল লাগছে। তাহলে পার্শিয়াল প্রেসারটা তুমি ওখান থেকে নিয়ে আসছো, দুটোর পার্শিয়াল প্রেসার যখন জানা যাচ্ছে তখন ওখান থেকে আমরা জানি রিলেটিভ ফাইকেল টু পিভি বাই টিএস। তাহলে তো আমার আর নতুন করে স্টিম টেবিলে যাওয়ার দরকার, যেতে যাওয়ার দরকার পড়লো না সাইক্রোমেট্রিক চার্টে। এখান থেকে আমি সরাসরি বলে দিতে পারলাম। তুমি ওখান থেকেও চেক করে দেখতে পারো যে ওখানে ভ্যালুটা একই রকম আছে কিনা, তুমি এটা চেক করে দেখতে পারো। স্যার সাইকোমেট্রিক চার্টের এখানে স্যার লেখা দেখলাম স্যার, ওইটা ইউজুয়ালি স্যার হচ্ছে 1 অ্যাটমসফিয়ারের জন্য ব্যবহার করা হয়। এখানে তো আর স্যার এখানে প্রেসার ডিফারেন্ট, জি স্যার। এখানে ডিফারেন্ট প্রেসারে, তো ওটা তো ডিফারেন্ট প্রেসারের জন্য পাবা না, যে কারণে তোমাকে এখানে যেটা হচ্ছে, কারণ স্টিম টেবিলে ডিফারেন্ট প্রেসারে ডিফারেন্ট টেম্পারেচারে দেওয়া আছে টেবিলটা। তাহলে স্যার এই ম্যাথের জন্য মানে রিলেটিভ যখনই হচ্ছে হিউমিডিটি তখন তুমি এটা স্টিম টেবিলে পেয়ে যাবে। জি স্যার। আর স্টিম টেবিল নিয়ে একটা কোয়েশ্চেন আছে হ্যাঁ বলো। স্যার। স্টিম টেবিলে তো স্যার আপনার প্রেসার তো কোনো কোনো ক্ষেত্রে বারে দেওয়া থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে কিলো প্যাসকেলে দেওয়া থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে মেগা প্যাসকেলে দেওয়া থাকে।
আমাদের যে পরীক্ষার হলে যেটা প্রোভাইড করা হবে স্যার ওইটা কি ইউনিফর্ম হবে? না, আমাদের যেটা এসআই ইউনিটের সেটাই দেওয়া হবে তোমাকে। আমাদের একটাই ব্যবহার করি, আগে আমরা এফপিএস একটা ব্যবহার করতাম, এখন এফপিএস নাই, এখন এসআই ইউনিটের যেটা স্ট্রিম টেবিল সেটাই তুমি পাবে। জি স্যার। এবং তুমিও যেটা ব্যবহার করবে এখন ক্লাসে বা রুমে সেটাও ওই এসআই ইউনিটেরই। বাজারেও যদি যাও কিনে নাও স্ট্রিম টেবিল যদি একটা কিনে নাও বা মার্কেট থেকে, তাহলে দেখবে এখন সব এসআই ইউনিটের। স্টিম টেবিলে তো প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য দেওয়া নাই, যেমন স্টিম টেবিলে দেওয়া আছে 15 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস আর 25 ডিগ্রি সেলসিয়াস। তখন আমাদের এখানে দেওয়া আছে 18 ডিগ্রি সেলসিয়াস আর 21 ডিগ্রি সেলসিয়াস। আর ডিগ্রিতে হিসাব করে নিবা, নিয়ে ওটা যোগ করে দিবা। প্রতি ডিগ্রিতে এটা কিভাবে স্যার পরিবর্তন এটা হয় কি এটা কিভাবে ইউনিটারি করবো, স্যার? মেথডে করতে হবে? তোমার বেশিরভাগ পেয়ে যাবা। স্যার এটা কি ইউনিটারি মেথডে বের করতে হবে যে 15 এর জন্য কত দেন, 1 এর জন্য কত দেন, 18 এর জন্য কত? দরকার নেই, তুমি সরাসরি ওখান থেকে পেয়ে যেতে পারো, দুটো যোগ করে ভাগ করে দিও, বেরিয়ে যেতে পারে। স্যার কিছু কিছু চার্টে স্টিম টেবিল সবই দেওয়া থাকে, সব টেম্পারেচার জন্য দেওয়া থাকে, আমাদের তাই একটা পাবা। টেবিল সুটে ওখানে দেওয়া আছে। দেখবা তোমরা স্টিম টেবিলটা দেখবা ইন টার্মস অফ প্রেসারে আছে আর একটা আছে টেম্পারেচারে দেওয়া আছে। স্টিম টেবিল যাদের কাছে আছে সামনে দেখো, তাহলে পাবা। আর না হলেও এখানে বের করে দিয়েছে ওরা অঙ্কতে, তোমরা এটা নিয়ে ইউজ করে দেখবা, তাহলে তো বুঝতে পারবা যে ওরা যে বের করেছে ওরা তো নিশ্চয়ই এটা কার থেকে বের করেছে। তুমি তোমারটা বের করো, তুমি দেখো ওর সাথে তোমার মিলে যাচ্ছে কিনা। এটা একেবারে হবে না, কারণ ওর হয়তো পয়েন্টে 0.03166 বার করেছে, তোমার 0.033 এর পরে 2 আসছে, তুমি এত এর পরের সংখ্যাগুলো পাচ্ছ না। এরকম হতে পারে, 4 ডিজিটে হতে পারে, 3 ডিজিটে হতে পারে, তাহলে তুমি সেখান থেকে নিবা। এগুলো বেশিরভাগই তোমার স্টিম টেবিলের ব্যবহার থেকে তোমাকে শিখিয়েছে, কারণ উপরে ডাল্টনস ল পার্শিয়াল প্রেসারের যে ফর্মুলা গুলা দিয়েছে সেগুলোতে দেখো 1, 2, 3 এগুলো সব প্রবলেম গুলাই তোমার স্টিম টেবিল থেকে নিয়ে আসছে। 3 নাম্বারটাও দেখবা যে একই রকমই আছে। তোমার এই স্টিম সাইক্লোমেট্রিক চার্ট থেকে যেগুলো করেছে সেগুলো বোধহয় নিচে আছে আরো, সেখানে দেখো সাইক্লোমেট্রিক চার্ট থেকে যেগুলো বের করেছে, আমি যাই তো আগে দেখো, সেটা হচ্ছে সাইক্লোমেট্রিক চার্ট থেকে যেগুলো বের করেছে। দেখো এখানে প্রবলেমটা তোমাদের দেওয়া আছে 37.6 এ। 37.6 দাও, দেখো বলা হচ্ছে atmospheric air at 760 millimeter of mercury barometric pressure has 25 degree Celsius dry bulb temperature and 15 degree Celsius wet bulb temperature. দেখো আমাদের dry bulb temperature 25, wet bulb temperature 15 ডিগ্রি, আর প্রেসার barometric pressure PV দেওয়া আছে কত 760 millimeter of mercury। তাহলে সলিউশনে দেখো গিভেনটা কি, আমাদের 3টে জিনিস দেওয়া আছে, আর বের করতে বলছে কি বাই ইউজিং সাইক্লোমেট্রিক চার্ট। এবার কিন্তু তোমাকে কি ব্যবহার করতে বলছে, সাইক্লোমেট্রিক চার্ট। আগেরটা কি ছিল, স্টিম টেবিল দিয়ে করেছিল। আর এবার দেখো রিলেটিভ হিউমিডিটি, হিউমিডিটি রেশিও, ডিউ পয়েন্ট টেম্পারেচার, তুমি সব বের করবা চার্ট থেকে। এবার চার্টটা নিবা, পাশে রেখে ইনিশিয়াল কন্ডিশন যে দুটো দেওয়া আছে সেটা দেখো সাইক্লোমেট্রিক চার্টে যখন ড্রাই বাল্ব টেম্পারেচার, ওয়েট বাল্ব টেম্পারেচার, দেখো দুটো লাইন নিয়ে আসছে, এসে কোথায় কাট করছে, এই পি পয়েন্টে। বোঝা যাচ্ছে? নিচের লাইনটা কি ড্রাই বাল্বের, আর এই কার্ভ লাইনটা হচ্ছে আমাদের ওয়েট বাল্বের। তাহলে আমার 15 ডিগ্রি আর 25 ডিগ্রি দেওয়া আছে, তাহলে দুটো পয়েন্টকে যদি আমি এখন করসপন্ডিং উপরে যাই, দেখো পি পয়েন্টে এটা কাট করেছে। এই পি পয়েন্টের করসপন্ডিং যখন ডানে যাচ্ছ দেখো কত পাচ্ছ, 6.7। আর এদিকে যদি যাও তাহলে তুমি এখানে পাচ্ছ। আর এটা কোন কার্ভে করেছে, রিলেটিভ হিউমিডিটির কার্ভ। দেখো এই যে কার্ভগুলো দেওয়া ছিল 25, 35, 30 ডিগ্রি, বিভিন্ন কার্ভগুলো টানা ছিল। এই কার্ভটা কোন জায়গায় ছিল, এখন আর একটু ব্যাকে যাই, এই যে দেখো এখানে দেওয়া আছে 20 রিলেটিভ হিউমিডিটি 20, 40, 60, 80, এই যে কার্ভগুলো দেওয়া আছে, এই কার্ভের যে জায়গায় মিট করেছে সেটা হচ্ছে 35 এ মিট করেছে এটা। তাহলে আমরা দেখো রিলেটিভ হিউমিডিটি কার্ভ থেকে 35 ডিগ্রি তুমি পেয়ে গেলে। আর যদি এটা না হতো তাহলে কোথায় থেকে বের করতে হবে, মানে যদি না বলা থাকে যে তুমি এটা সাইক্লোমেট্রিক চার্ট থেকে বের করো, যদি না বলা থাকে তাহলে তুমি কিভাবে করবা? স্টিম থেকে তাহলে এই যে আগের যে প্রবলেম, দেখো 5টা প্রবলেম যেভাবে স্টিম টেবিল দেখে করেছে, এটা তুমি ওই স্টিম টেবিল থেকেও বের করতে পারো। একই জিনিস বেরোবে, হয়তো ভ্যালু এক্স্যাক্টলি একই রকম হয়তো হবে না, অল্প একটু 19-20 হতে পারে, কিন্তু কাছাকাছি ভ্যালু একই রকমই আসবে, নেচারটা একই আসবে, রেজাল্ট কাছাকাছি একই রকম হবে। তাহলে তুমি ওখান থেকে কিন্তু বের করে নিতে পারো। তাহলে দুটো জায়গায় যেহেতু তোমাকে এখানে সাইক্লোমেট্রিক চার্টই বলেছে, তাহলে তুমি সাইক্লোমেট্রিক চার্ট থেকেই তোমাকে এই ভ্যালুগুলো বের করতে হবে। স্যার পয়েন্টের রেসপেক্টে তুমি দেখো আরগুলো ভ্যালু বের করেছে, 6.7 স্পেসিফিক হিউমিডিটি বের করেছে। দেখো
স্পেসিফিক হিউমিডিটি কার্ভের দিকে চলে গেছে, যে দেখো এটা কাট করেছে পি পয়েন্টার, এটা কি কাট করেছে, কিউ এ কাট করেছে, সেটা হচ্ছে 6.7। আর এটা করসপন্ডিংলি দেখো 8 ডিগ্রিতে কাজ করছে, 8 পয়েন্টে যে কাট করেছে এবং সেটা করসপন্ডিংলি নিচে নেমে যাও, দেখো এটা তোমার এস পয়েন্টে এটা কাট করেছে। তাহলে আমরা যদি এই কার্ভগুলা থেকে যে যা ভ্যালুগুলো চাওয়া হয়েছে সেগুলো যদি আমি নিয়ে আসি, তাহলে আমার স্যাচুরেটেড লাইন ডিউ পয়েন্ট টেম্পারেচার প্রত্যেকটা কার্ভ থেকে তুমি সরাসরি ওই ভ্যালুগুলো বের করে তুমি বসায় দেবা। দেখো এই প্রবলেমটা স্যার ওখানে কোনো ক্যালকুলেশন নেই। স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বল। স্যার, ওখানে যে চার্টের থেকে আবার মানে বামে এসে আবার নিচে গেলাম কি জন্য? তোমাকে যে ওইখানে যদি ভ্যালু চাই থাকে, তোমাকে বোঝানোর জন্য সব করেছে। করসপন্ডিং তুমি কার থেকে কোন পয়েন্টে যে পাচ্ছ ওই ভ্যালুটা, সেটাও কিন্তু তোমাকে বুঝাইছে। দেখো এখানে আর পয়েন্ট 8 ডিগ্রি সেলসিয়াসে তুমি পেয়েছো, এবং সেটাও তোমাকে বলে দিচ্ছে যে কোন জায়গায় তুমি এই ভ্যালুগুলো পাচ্ছ, সেটাও তোমাকে বোঝানোর জন্য তোমাকে বলেছে। আর এর ভ্যালুটা কোন জায়গায় পেয়েছো সেটাও বলে দিচ্ছে যে এটা 8 ডিগ্রি ড্রাই বাল্ব টেম্পারেচারে তুমি এটা পেয়েছো, যখন স্যাচুরেশন কার্ভ লাইন এট পয়েন্ট আর ইজ 8 ডিগ্রি সেলসিয়াস। দেখো সেখানেও কিন্তু তোমাকে বলে দিচ্ছে। তাহলে এখানে পয়েন্টটা দেখো পুরোটাই কার্ভ থেকে তুমি ভ্যালু বের করেছো। তো তোমাকে যদি পরীক্ষা নামে বলে দেয় যে উইদাউট ইউজিং স্টিম টেবল ফাইন্ড দ্য ভ্যালুস ফ্রম সাইক্রোমেট্রিক চার্ট, তাহলে সাইক্রোমেট্রিক তখন তুমি কিন্তু স্টিম টেবল আর বের করতে পারবে না, তখন তোমাকে বের করতে হবে সব এই সাইক্রোমেট্রিক চার্ট থেকে। তাহলে চার্টটা নিবা, চার্টের জায়গায় দিবা, দিয়ে দেখবা স্কেল ধরে ধরবা ড্রাই বাল্ব টেম্পারেচার, ওয়েট বাল্ব টেম্পারেচার করসপন্ডিং কোন পয়েন্টে এটা কাট করছে, তার ডানে বামে যে যে কার্ভগুলো থেকে ভ্যালুগুলো চাওয়া হয়েছে সব ভ্যালুগুলো ওখান থেকে তুমি বের করে নিতে পারবে। ঠিক আছে, দেখো তাহলে এই যে আমাদের এই যে প্রবলেমটা 37/6, তাহলে এই প্রবলেমটা পুরোটাই হচ্ছে আমার সাইক্রোমেট্রিক চার্ট থেকে। দেখো 37.7-এও কিন্তু দেখো তোমাকে ভ্যালুগুলো বের করতে বলেছে। এবার একটু যাচ্ছে এনথালপি বের করেছে, ভেপার প্রেসার বের করতে বলেছে, এই জিনিসগুলো বের করতে বলেছে, সেগুলো কিন্তু ওই কার্ভ থেকে তোমাকে বের করতে হবে পয়েন্ট। সেগুলো দেখো কিন্তু প্রত্যেকটা জায়গায় পি কিউ আর এস দিয়ে দিয়ে তোমাকে বুঝাই দিয়েছে যে কোন জায়গায় কোন পয়েন্টটা দিয়ে তোমাকে মিট করছে এবং সেখান থেকে ভ্যালুটা কিভাবে তোমাকে নিতে হবে। তাহলে তুমি তোমার নিজের সামনে যে কার্ভটা আছে সাইক্রোমেট্রিক চার্টটা, ওর মতো করে তুমিও ধরো, ধরে দেখো, দেখে তুমি ভ্যালুগুলো দেখো। অনেক সময় তোমার এস্টিমেশনে ভুল হতে পারে, সবসময় কার্ভের নিচে স্কেল ধরে তুমি ভ্যালুগুলো। সবচেয়ে ভালো হয় জ্যামিতি বক্সের সেট স্কয়ার যদি ব্যবহার করো, তাহলে তুমি এটা ভালো করে বুঝতে পারবে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, বলো। রিলেটিভ হিউমিডিটি যেটা, এটা তো আমরা সাধারণত মানে 10% বা 5% ডিফারেন্স করে দেওয়া আছে। এর মাঝে যদি কোনো পয়েন্ট আসে সেক্ষেত্রে তো আমাদের ধরতে প্রবলেম হবে স্যার। কোনো প্রবলেম হবে না, একটু করো, প্র্যাকটিস করো, তাহলে দেখবা যে এখানে 35 ওরা বের করলো, 20 আর 40 আছে, 35 তো ছিল না, তাহলে কি করে বের করলো? তোমার কার্ভের দেওয়া আছে যে প্রথম দিকে দেখো এখানে বের করেছে 35-এ, কিন্তু তোমার কার্ভটা দেখাচ্ছে 20 আর 40। তাহলে তোমাকে স্কেল দিয়ে দেখে নিতে হবে স্কেলের ডিভিশনটা কতটুকু আছে, সেই ডিভিশন থেকে তুমি পেয়ে যাবে। স্যার একটা কোশ্চেন প্র্যাকটিস করো, না হলে কিন্তু এখনো তোমাদের কাছে ক্লিয়ার হবে না। যতক্ষণ পর্যন্ত না এই প্রবলেম গুলো নিয়ে তুমি বের না করছো, ততক্ষণ পর্যন্ত এই জিনিস ক্লিয়ার হতে চাইবে না। কিভাবে আসলো বারবার মনে হবে। স্যার হ্যাঁ বলো। এই চার্টটা কি স্যার আংশিক দেওয়া থাকবে, মানে যতটুকু দরকার, নাকি পুরো চার্টটাই দেওয়া থাকবে? তোমাকে পুরোটাই থাকবে, চার্ট তো চার্টই, চার্টের আবার আংশিক তোমাকে তো দিবে এই চার্টটা, এই যে প্রথমে যেটা দেখালাম এইটা, এই চার্টটা দিবে তোমাকে, এগুলো দিবে না। এই যে নিচে যেগুলো, এটা তো তোমার বোঝার জন্য, ওটা কি ভেঙে ভেঙে তোমাকে দেখিয়েছে 5টা 6টা পয়েন্ট করে তোমাকে বুঝিয়েছে যে কোন কার্ভটা ওখানে কি কি আছে। এই যে 8টা ওটাকে ভেঙে বোঝানোর জন্য তুমি বাবা এই কার্ভটা, নেমগুলো কি থাকবে? হ্যাঁ নামগুলো কি থাকবে ইন্ডিকেট করা? হ্যাঁ সব কিছু থাকবে অ্যাজ ইউজুয়াল। এটাই তো ছাপানো জিনিসের আবার মুছে তোমাকে দিবে নাকি? স্যার এই চার্টে তো স্যার স্পেসিফিক হিউমিডিটি কিছু দেয়া নেই, ওটা কিভাবে হবে? কোনটা স্যার সাইক্রোমেট্রিক চার্ট এটা স্যার স্পেসিফিক হিউমিডিটি দেয়া নেই। দেখো ওখানে কোন লাইনটা স্পেসিফিক হিউমিডিটি সবই আছে। তুমি তার এখন পর্যন্ত তুমি এটা বুঝো নাই, যার জন্য এই প্রশ্নটা করলাম। তুমি স্পেসিফিক হিউমিডিটি লাইনগুলো কোনটা এখানে যে স্পেসিফিক হিউমিডিটি লাইনগুলো কোনটা? এই তো ডানে, এই তো দেওয়া আছে সুন্দর করে। তাহলে এই লাইনগুলো হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি। তাহলে এই কাজে যাও, স্পেসিফিক হিউমিডিটি কোনগুলা? স্যার আলাদাভাবে দেয়া আছে, কিন্তু সাইক্রোমেট্রিক যেটা মেইন চার্ট ওটাতে তো দেয়া নেই, এটা বললাম স্যার। কি দেওয়া নাই? এই চার্টে স্যার মান দেয়া নেই। মানগুলো এটা তোমার বোঝানোর জন্য করেছে, তুমি যখন পাবা তখন একবারে এক্স্যাক্টলি একেবারে প্রত্যেকটা মান দেওয়াই পাবা। আচ্ছা সেটা বলতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ তুমি ওটা পাবা। ইনফরমেশন দেওয়া নাই, নেট থেকে নামাই নিলে ওটাতে পাওয়া যাবে। হ্যাঁ তুমি অরিজিনালটা নাও, অথবা তুমি দেখবা থার্মোডাইনামিক্সের অনেক বইয়ের পিছনে সাইক্রোমেট্রিক চার্ট পুরোটাই দেওয়া আছে। যে কোনো একটা বই থেকে ফটোকপি করে নাও, তাহলেও হয়। বইয়ের পিছনে দেখবা সাইক্রোমেট্রিক চার্ট বলে দেওয়াই আছে থার্মোডাইনামিক্স বইয়ে, যে কোনো থার্মোডাইনামিক্স বইয়ে।
তাহলে এই যে প্রবলেম গুলো তাহলে দুই ভাবে যে করবার সলিউশন, তাহলে বুঝতে পারলেন? তাহলে আমরা কার্ড দেখেও করতে পারি, আমাদের থেকেও আসতে পারে, স্টিম টেবিল থেকেও আসতে পারে। তাহলে দুটোরই ব্যবহার খুব ভালো করে করে শিখে রাখতে হবে, কারণ না হলে তুমি পরীক্ষার হলে কিন্তু পারবা না। পরীক্ষার হলে তোমাকে যদি করতে হয় তাহলে তোমাকে এখান থেকে খুব প্র্যাকটিস করে যেতে হবে, এবং সেই প্র্যাকটিসটা যতক্ষণ না থাকতেছে, তুমি যদি না বুঝো, তুমি যদি কার্ডটা নিয়ে নাড়াচাড়াই করতে থাকো, কোন ভ্যালুটা কোথায় ধরবো, কোন দিকে যাবো, ডানে যাবো বামে যাবো, তাহলে কিন্তু তুমি পারবা না। তাহলে তোমাকে খুব দ্রুত ওই প্র্যাকটিসটা রাখতে হবে রুমে বসে, যে কোনটা কোন কাজ কিভাবে বের করতে হয়, বের করার ভ্যালুগুলা। প্রত্যেকটা প্রবলেম একই রিলেটিভ টাইপের প্রবলেম দেখবা এক্সারসাইজও আছে, তুমি ওখান থেকে প্রবলেম গুলা করে দেখতে পারো যে ভ্যালুগুলা তুমি বের করতে পারছো কিনা। তাহলে এবার প্রবলেম গুলো সব করে ফেলবা। স্যার এনথালপিটা এনথালপিটা একটু নিজে নিজে চেষ্টা করো, কি লেখা আছে? এনথালপি অফ ময়েশ্চার ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য এনথালপি অফ ড্রাই এয়ার প্লাস দ্য এনথালপি অফ ওয়াটার ভেপার অ্যাসোসিয়েটেড উইথ ড্রাই এয়ার। এর নিচে ফর্মুলা দিয়েছে, এক এনথালপি অফ ড্রাই এয়ার কতটুকু, সেখান থেকে তুমি এনথালপি অফ ওয়াটার ভেপার বের করো, করে দুটো এনথালপি থেকে তুমি দেখো তুমি বের করে ফেলতে পারো। একটু পড়াশোনা করো, একটু পড়াশোনা একটু চেষ্টা করো এগুলা, তাহলে খুব দ্রুত পারবা। স্যার একটা জিনিস, এনথালপি ভ্যালুগুলোতে কি স্যার সিপিএ আর বা সিপিভি এগুলোর ভ্যালু কি ফিক্স নাকি এগুলো টেম্পারেচারের সাপেক্ষে চেঞ্জ হতে পারে? কোনটা? স্যার সিপিএ বা সিপিভি। ক্লিয়ার হলো না আমার কাছে প্রশ্নটা। স্যার ওই যে এনথালপি অফ দ্য মিক্সচার স্যার 805 নম্বর পেজে। কত নাম্বার? 805। 805। জি স্যার, স্যার এখানে হ্যাঁ, স্যার 805 কোন জায়গাটায় বলো? স্যার এনথালপি অফ মিক্সচার এই অংশটাতে। এটা কি প্রবলেমে দেওয়া আছে জি না? স্যার, না স্যার 37.3 স্যার এটাই। এটা এনথালপি অফ মিক্সচার অফ ড্রাই এয়ার। জি স্যার। আমি দেখে দেই ভুল হইতে পারে, এটা তো তোমাকে বের করতেই বলেছে। আমি একটু দেখে দিয়ে দেখি। তাহলে এটা তো তোমাকে বের করতে বলা হয়েছে, তাহলে এটা বের করবার জন্য যে উপরের যে ফর্মুলাটা লাগবে, তাহলে এখানে তোমার কি কি ভ্যালু গুলো লাগছে এনথালপি অফ মিক্সচার পার কেজি অফ ড্রাই এয়ার এর জন্য হলে ফর্মুলাটা কি ওইখানে বের করেছে তোমার, ওই ফর্মুলাতে এই ভ্যালু গুলো বসাতে হবে। ড্রাই বাল্ব, ওয়েট বাল্ব, টেম্পারেচার লাগতেছে, কোন কোন ভ্যালুটা লাগতেছে। এখানে তোমরা আগে স্টিম টেবিলের ব্যবহারটা না পারলে এখানে তোমাদের জন্য একটু কঠিনই হচ্ছে। এই যে এখান থেকে এনথালপি গুলো ভ্যালুটা কোথা থেকে পাচ্ছ, এই এনথালপি এটাও কিন্তু স্টিম টেবিল থেকে পাওয়া যাবে। এই যে ভ্যালুটা দেখো, এইচজি, এইচএফজি, এইচডি, এই ভ্যালুগুলোও কিন্তু স্টিম টেবিলে দেওয়া আছে, এনথালপির ভ্যালুও কিন্তু দেওয়া আছে। স্যার এই ভ্যালুটা এই স্টিম টেবিলে স্যার 2544 দেওয়া, কিন্তু এখানে স্যার 2445 চেঞ্জ হয়ে গেল তো অনেক। কত আছে তোমার ওখানে 24 ডিগ্রিতে? স্যার 2544 কিলোজুল পার কেজি। 2544। জি স্যার। From steam table we find the latent heat of vaporization of water at dew point temperature of 24 degrees Celsius. হয়তো তোমার বইয়ের সাথে হচ্ছে এরা এক্স্যাক্টলি ভ্যালুটা হয়তো বের করেছে, যে কারণে এটা নিয়ে এত ঘাবড়াবার কিছু নেই। কারণ এটা হচ্ছে যে তুমি স্টিম টেবিলটা যেটা তুমি স্টিম টেবিলের থেকে ভুল করো না, তাহলেই হবে। তোমার স্টিম টেবিলে যে ভ্যালুটা পাবা তুমি সেটাই ব্যবহার করবে। জি স্যার, বুঝতে পারছি। ওই প্র্যাকটিসটা করবা যে কি করে ভ্যালু বের করতে হয়, না হলে তুমি অসুবিধায় পড়বে। তুমি তো মনে করবে যে স্যার এরকম ভ্যালু বাড়ালো আমারটা বেরো যাচ্ছে না, এরকম হবে। স্যার ঠিকই আছে স্যার। হ্যাঁ স্যার এখানে ঠিকই আছে স্যার, 2445 আর মেইন স্টিমে 2444.7 দেয়া, উত্তরটা বেশি চেঞ্জ হয়নি স্যার। কিছু নাই, তাহলে তো ও তো বললো অনেক বেশি, 25 বললো যে আমাকে। হতে পারে স্যার আমার ওই টেবিলটা স্যার ভুল আছে মান, এটা হতে পারে। আচ্ছা, ওটা অথবা তোমার দেখার ভুল হতে পারে। দেখো তুমি আবার এটা কি টেম্পারেচার টেবিলে গেছো না প্রেসার টেবিলে গেছো, সেটাও আবার দেখো। টেবিল তো দুই রকম আছে, একটা প্রেসারের আছে, একটা টেম্পারেচারের আছে। তুমি এটা যাবে টেম্পারেচারেরটা, একটা টেম্পারেচারের রেসপেক্টে আছে, একটা দেখো প্রেসারের রেসপেক্টে আছে। লাস্ট আসলে স্যার 4 নাই স্যার এটা। স্যার হ্যাঁ স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার এই স্টিম টেবিলের মধ্যে স্যার যদি স্যার
স্যার সেনজেলের বইতে লাস্টের দিকে যে স্যার স্টিম টেবিলটা দেয়া আছে ওখানের মধ্যে স্যার প্রেসারের যে ইয়েটা দেয়া আছে স্যার সেখানে স্যার 3200 পিএসআই পর্যন্ত দেওয়া আছে স্যার। এখন 3200 পিএসআই কে স্যার আমি ধরেন স্যার কিলো স্কেলে নিলাম, তো কিলো স্কেলে নেওয়ার পরে যদি স্যার এমন কোনো প্রেসার আসে যেটার মানটা আমি তুমি এখানে সরাসরি ওইটা প্র্যাকটিস করার থেকে তোমরা সব থেকে ভালো যেটা এসআই ইউনিটের সেটা তোমরা করো, যেটা তোমরা পরীক্ষার হলে পাবা সেটা কি ব্যবহার করার চেষ্টা করো। আচ্ছা জি স্যার। তাহলে সুবিধা হবে। একই রকম না হলে তোমাকে আবার বসে বসে কনভার্ট করতে হবে, ইউনিট চেঞ্জ করতে হবে। ইউনিট চেঞ্জ করার দরকার কি, সরাসরি যেটা আমি পাবো কিলো জল পার কেজিতে সেটাতে চলে যাবো, সেই টেবিলটা নিবা। আচ্ছা, স্যার আমরা এসআই ইউনিটের টেবিল ইউজ করব? এখন সবগুলোই মানে এসআই ইউনিটেরই আছে আমার যতটুকু মনে পড়ে। স্যার এমন কোন মার্কেটেও দেখবা কিনতে পাওয়া যায় স্ট্রিম টেবিল বলে, তোমরা একটা কিনেও নিতে পারো এসআই ইউনিটের, খুব বেশি দাম না, অল্প স্বল্প দাম, খুবই অল্প, ইন্ডিয়ান রাইটারের একটা পাওয়া যায়। স্যার এমন কোন যদি স্যার প্রেসার পাই স্যার যেটার মান সরাসরি দেয়া নাই স্যার, তাহলে স্যার ওইটা কিভাবে হবে? ওটাও কিভাবে বের করবা, তুমি তোমার বুদ্ধি টুদ্ধি খাটাও একটু। আছে প্রেশার দেওয়া আছে মোটামুটি সব, আর না হলে সাইকোমেট্রিক চার্ট থেকে নিতে হবে। ধরো তোমার দেওয়া আছে 5 দেওয়া আছে 6 দেওয়া আছে, কিন্তু তোমার হয়ে গেছে 5.5, তাহলে কি করবে? স্যার ওই দুইটা থেকে মানে ওইটা স্যার পারবো স্যার, কিন্তু স্যার যদি আমার একটা ম্যাথে স্যার সমস্যা ছিল যে স্যার আমার প্রেসার ছিল 1150 কিলো প্যাসকেল, আর স্টিম টেবিলের মধ্যে স্যার দেওয়া ছিল স্যার 1100 প্যাসকেল পর্যন্ত। তাহলে স্যার আমি তো এখানে আমার আরেকটা পয়েন্ট নাই যে আমি মাইনাস করে দেন। না, তোমার এরকম হতে হওয়ার কথা না, তোমার হয়তো কোথাও ভুল আছে, কারণ এরকম তো হওয়া উচিত না, হওয়ার কথা না। বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ তুমি স্যার। আবার ওটা তুমি একটু করে দেখো, দেখবা যে হয়তো তোমার কোথাও একটা জায়গায় ক্যালকুলেশনে কোনো মিস্টেক হয়ে গেছে। জি স্যার। তাহলে এই প্রবলেম গুলা দুই ভাবে কিন্তু করবা। আগে তো বলছিলাম একভাবে, এখন দুটোরই প্র্যাকটিসটা করবা যাতে দুই রকম ভাবেই করতে পারো প্রবলেম, যাতে তুমি স্ট্রিম টেবিল দিয়েও করতে পারো, সাইক্লোমেট্রিক চার্ট দিয়েও করতে পারো। পাশাপাশি করে রাখো, দুটোর একটা পার্টিশন দিয়ে দাও, একটা সাইক্লোমেট্রিক চার্ট দিয়ে করো, একটা স্ট্রিম টেবিল ব্যবহার করে করো, তাহলে তোমার একসাথে দুটো প্র্যাকটিসই হয়ে যাবে যে আমরা কি করে বের করতে পারি খুব দ্রুত। কারণ পরীক্ষার হলে সময় তো কম, তোমাকে দ্রুতই কাজ করতে হবে। আবার এরকম করো না যে কোথায় থেকে পেলাম কি পেলাম কিছু না লিখে সরাসরি ভ্যালু লিখে দিলাম, এরকম যেন আবার না করো। স্টিম টেবিল হলো স্টিম টেবিলে কত প্রেসারে কত টেম্পারেচারে পেলা সেটা যেমন উল্লেখ করবা, সাইক্লোমেট্রিক চার্টেও দেখবা যে কোন করসপন্ডিং পার রেসপেক্টে ভ্যালুটা বের করলো সেটাও কিন্তু বলবো। এটার জন্যই তোমাদেরকে কিন্তু দেওয়া, যে তোমরা যেন এই প্র্যাকটিসটা করতে পারো, লেখা অভ্যাসটা হয়, কিভাবে বের করছো সেই কথাটা যেন লেখা থাকে প্রত্যেকের খাতায়। ঠিক আছে? আর যদি কিছু না থাকে তাহলে আমরা এই ক্লাসটা করি, করে আমরা নেক্সট ডেতে অন্য একটা চ্যাপ্টারে যাব। তবে প্রত্যেকে কিন্তু এই প্রবলেম কিন্তু কমপ্লিট করা চাই। কি সবার মনে থাকবে তো? জি স্যার, স্যার। ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, ইনশাআল্লাহ এটা তোমার প্রয়োজনই করতে হবে, কারণ হচ্ছে চ্যাপ্টারটা থেকে থাকবে প্রবলেম যদি থাকে, তোমার যদি প্র্যাকটিস না থাকে, তুমি পরীক্ষার হলে চার্ট দিলাম, তোমাকে টেবিল দিলাম, তুমি কোনোটাই পারছো না, তাহলে কি লাভ? তোমার লাভ হবে না, ক্ষতি হবে। সুতরাং এই প্র্যাকটিসটা যাতে করতে পারো, প্রবলেম গুলো কি করে সলিউশন তো তোমার সামনেই করে দেওয়া আছে, তোমার তো সলিউশন নিয়ে এত চিন্তা নেই। তোমার চিন্তাটা হচ্ছে হাউ টু ফাইন্ড আউট দ্য ভ্যালুস, তুমি কেমন করে ভ্যালুগুলো দ্রুত বের করবা, এবং তোমার সামনে সলিউশন করেছে তুমি ওর মতো করেই করবা, কিন্তু তোমার মতো করে। তুমি ওর ভ্যালু আসছে ওই যে বললা যে পয়েন্টের পরে আসছে স্যার, আর ওর তো পয়েন্ট নাই, তো তুমি যখন করবো তোমার কিন্তু পয়েন্টের পরেই থাকবে, এবং সেটা যেন তোমার খাতায় থাকে, ওই বইয়ের মতো করে 0.2445 যেন না থাকে, তোমার এক্স্যাক্টলি যে ভ্যালুটা আসছে সেটাই তুমি বসাবে। সবাই ঠিক আছে না? কিছু প্রশ্ন আছে? তাহলে আমরা সমাপ্তিতে যেতে পারি। ঠিক আছে, আজকের মতো সমাপ্তি করলাম। জি স্যার। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।